2014 সালের আগে যারা 31শে ডিসেম্বরের আগে যারা এসছে তারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টের ছাড় পাবে। পাসপোর্ট অ্যাক্টটা কি? পাসপোর্ট এখানে থাকলে তবে তুমি সেখানে তুমি যে দেশের তুমি পাসপোর্ট সেখানকার নাগরিক হলে, অথবা পাসপোর্ট নিয়ে তুমি এই ভ্যালিডের মধ্যে এক্সট্রা ভ্যালিডিটি আছে সেটা, সেই পাসপোর্ট অ্যাক্টে বলা হলো আজকে সিএ 2019, সিএ 2003, সিএ 2019-এর পর 24-এর রুল সমস্ত কিছু এই যে করেছে এর পেছনে একটা মারাত্মক ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? আমি এখানে একটা কথা বলি, এটা হচ্ছে আতঙ্কের এমন এক নিদর্শন যেটা আমাদের দেখিয়ে দিচ্ছে সত্যিকারের আতঙ্কটা কোন জায়গায় রয়েছে। বন্ধু, আসলে গোটা পৃথিবীটা যদি একটা দিকে এগোয় তাহলে আমাদের ভারতবর্ষের এখন যে রাজনৈতিক পরিচিতি বলুন, সামাজিক পরিচিতি বলুন, সেটা ক্রমশ পেছনের দিকে পিটিয়ে নিয়ে যাচ্ছে। কিসে চলে যাচ্ছে? বন্ধু দেখুন, মানুষকে আস্তে আস্তে কিভাবে মন্দিরমুখী, মানুষকে আস্তে আস্তে কিভাবে ধর্মমুখী এবং ধর্মের যে আচার অনুষ্ঠান সেইগুলোর মধ্যে দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষের মানুষের যেন কোনো খাবার, প্রচুর খাবার আছে, প্রচুর চাকরি আছে, সমস্ত কিছু তার সমাধান হয়ে গেছে, এখন সে মানসিক শৈর্য বা সাংস্কৃতিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করবে। কিন্তু বন্ধু দেখুন, এই সরকার, বিশেষ করে আমি বলছি আমাদের এখনকার যে কেন্দ্রীয় সরকার, ক্রমশ আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে দেখো এই ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ কি? ওয়ে অফ লাইফ হচ্ছে মন্দিরমুখী। যেমন দেখবেন, ধরুন এখন ভোট হচ্ছে, এত ভোট হচ্ছে, আচ্ছা ভোটে দেখবেন প্রত্যেকে যাচ্ছেন, গিয়ে মন্দিরে আগে পুজো দিচ্ছেন, তিনি মানুক কি না মানুক মন্দিরকে পুজো দিচ্ছেন, তারপরে আসছেন। কেন? যে সাধারণ মানুষের কাছে মন্দিরমুখী হয়ে গেছে তো, ফলে সবাইকে যদি মন্দিরমুখী না করা যায়, সবাইকে যদি দেখানো না যায় যে আমিও মন্দিরে আছি, তাহলে বোধহয় ভোটটা পাওয়া যাবে না। সমস্ত কিছুই কিন্তু আমাদের এখন ধর্মমুখী, মন্দিরমুখী এই সমস্ত করে দিচ্ছে। আচ্ছা এর কারণটা কি? এর কারণটা কিন্তু আমাদের যে আগেকার সমস্ত লোকেরা, যারা গণ্যমান্য লোক, যারা বিভিন্ন সংস্কার করেছেন, সমাজ সংস্কার করেছেন, সেই সমাজ সংস্কারের এদের নামিয়ে দিতে হবে। হচ্ছে এই যে সমাজ সংস্কারক সমস্ত থাক, ঠিক আছে, সমাজ সংস্কারক যে মানুষেরা রয়েছে ছিল, তারা একভাবে দেখেছে পৃথিবীটাকে এবং মানুষকে, মানুষের বর্গকে, তারা মানুষটাকে ভাগ করে দেখেনি। হতে পারে এক এক ধর্ম এসছে, সেই ধর্মের প্রফেটরা তারা এক এক রকম ভাবে ব্যাখ্যা করেছে হোল ওয়ার্ল্ডকে, বিশ্বকে, এবং তারা আচার অনুষ্ঠান এক এক রকম ভাবে পালন করেছে। কিন্তু তাদের মধ্যে কিন্তু ব্যাপার ছিল মানবিক দর্শন, তার মানে মানবতা। যেমন আমি বলি, এই যে একটু আগে বললো হরিচাঁদ গুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদের যে ধর্ম সেটা কিন্তু অন্য কোনো ধর্ম নয়, বলেছে মানুষের ধর্ম। কেন? আপনি যদি বলেন, আজকে এখানে এপিডিয়ারে দাঁড়িয়ে তো আমি সেই ব্যাখ্যা দিচ্ছি না, কিন্তু একটুখানি বলে নি, তিনি তার শুদ্ধ সনাতন ধর্মে একটা কথা বলেছিলেন, আমাকে পৃথিবীতে কে এনেছে? আমাকে পৃথিবীতে আনার মূলে হচ্ছে আমার পিতা মাতা। কাজে আমার কাছে তারাই হচ্ছে আমার গুরু, তারাই হচ্ছে আমার ধর্ম, তারাই আমার সবকিছু। এর মধ্যে বলাটা কোনো অন্যায় নয়, এটা মানুষ ধর্ম, মানুষের ধর্ম। আর তিনি এক সময় 36 জাতিকে এক করে দাঁড় করাবার চেষ্টা করেছিলেন। এবং একটা কথা এখানে বলার খুব প্রয়োজন, আজকে সিএ 2019, সিএ 2003,
সিএ 2019-এর পর 24-এর রুল, সমস্ত কিছু এই যে করেছে, এর পেছনে একটা মারাত্মক ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্র কিন্তু এখন শুরু হয়নি, ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ ভাগ হওয়া থেকে। দেশ যখন ভাগ হয়েছে, ভাগের পক্ষে কারা ছিল, কারা সেই সময় করেছিল? 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী ওই সময় জোলেন মন্ডল অর্থাৎ নিম্নবর্ণের মানুষ এবং মুসলিমরা মিলে সরকার গঠন করেছিল। সেই প্রাদেশিক সরকার গঠন করেছিল, 3 বার হয়েছিল সেটা। সেই সমস্ত দেখে আমাদের এখানকার যে সমস্ত বৈষ্ণব ব্রাহ্মণ্যতন্ত্রের মানুষেরা, আমি বারবার বলছি ব্রাহ্মণ্যতন্ত্রের মানুষেরা, তারা দেখলো তাদের ক্ষমতা হারিয়ে যাবে। ঠিক যেমনি মহাত্মা গান্ধী এক সময় 15% এই ব্রাহ্মণ্যতন্ত্রের লোকেরা দিয়ে হিন্দু এটা চালাতে পারছিল না, তাই আম্বেদকরের সাথে পুনা চুক্তি করে তারা বলল যে নিম্নবর্ণের মানুষও হিন্দু। আরে তারা তো মন্দিরে যেতে পারতো না, জলচুপ তার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে ছায়া মারিয়ে যদি যেত তাহলে তাকে স্নান করে আসতে হতো, সেরকম ব্রাহ্মণ এই রকম ছিল। তাদের অবস্থা ভীষণ নিপীড়িত অবস্থা ছিল, আজকে বোঝা যাবে না। আমরা পড়েছি গুরুচাঁদকে যখন কোনো জায়গায় একটা স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছে হরিচাঁদ, তখন বলেছে ব্রাহ্মণদের কোনো এইরকম ভাবে এতে পড়া যাবে না। তখন সে মাদ্রাসায় গিয়ে শিক্ষা নিয়েছে, মাদ্রাসা, এবং তারপরে সে বুঝেছিল যে শিক্ষাটাই হচ্ছে মূল অস্ত্র। তাই বলেছিল সমস্ত মানুষকে শিক্ষা আগে আনতে হবে। তাই তার সমাজের মানুষের জন্য তারা বলেছিল তোমরা জায়গা পাচ্ছ না, তোমরা দেখো একটা গোয়ালখানা, সেই গোয়ালখানাতে গরু যখন চলে যায় সকালবেলা নিয়ে যায় আর সন্ধ্যেবেলা নিয়ে আসে, তার মাঝখানে অনেক সময় পাওয়া যায়, সেই সময় তোমরা একটা স্কুল করো ওই গোয়ালখানায়। 40,000 স্কুল হয়েছিল সেই রকম। তা সেইটা আমাদের ইতিহাসে নেই। ভাবুন, নিম্নবর্ণের লোক তো থাকবেই না, এটা তো ব্যাপার। কারণ সমস্ত কিছু আমরা শিখে এসেছি ব্রাহ্মণ্যতন্ত্রের ধারক বাহক, সমস্ত কিছু সেই জায়গা থেকে। ইতিহাস যারা লিখেছে তারাও ধারক বাহক তাদের, সেই জন্য কোনো সময় সেই ইতিহাস পড়ানো হয় না। তাহলে এই যে ভাগ করা হলো কিসের জন্য না জানে? আজকে যদি শ্যামাপ্রসাদ বলেছিল গোটা ভারতবর্ষ যদি ভাগ না হয় তাহলে বাংলা ভাগ হতে হবে, এবং এর পক্ষে ব্রাহ্মণেরা সমস্ত দাঁড়িয়েছিল। একমাত্র শরৎ বোস, সেই শরৎ বোস তার প্রতিবাদ করেছিল। এই বাংলা ভাগ হয়েছিল আসলে এই ব্রাহ্মণ্যতন্ত্রের, তাদের যে আধিপত্য, তাদের যে শাসন ক্ষমতা, তাদের এটা টিকিয়ে রাখবার জন্যে। এবং এমন ভাবে ভাগ করেছিল যাতে দেখা গেছে যে বরিশাল, ফরিদপুর এই সমস্ত অঞ্চল যেগুলো সাধারণত নিম্নবর্ণের মানুষ থাকে তাদেরকে ও প্রান্তে রেখে, আর মুসলিম যে ইসলামিক যে সমস্ত মানুষজন, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এইটাকে এদিকে রেখে এমন একটা ভাগ হলো যে ভাগের জন্য আজও পর্যন্ত আমাদের কোনো অবস্থায় কোনো একটা গন্ডগোল হলে সেটা সরকার সেগুলো দাঙ্গার মতো পরিস্থিতি লাগিয়ে দেয়। তা ভারত এমন যে অবস্থা, সেই অবস্থাটা ভাবতে হবে যে কিসের জন্য আজকে এটা আনতে হলো। ভাবুন, আমরা যদি কাউকে বলি যে দেখো দেশভাগের ফলে যে সমস্ত মানুষ এখানে এসছে তারা কিভাবে, তারা কেন আসবে, একজনকে জিজ্ঞেস করেছিস, তারা বলেছে আমাদের দেশে কি এত জায়গা আছে সমস্ত বাঙালিদের এখানে নিয়ে আসা যাবে? আমি শুধু বলেছিলাম যে যখন ভাগ হয়েছিল তখন ঠিক হয়েছিল এই সরকাররাই দায়িত্ব নেবে, তারা যদি কোনো হিন্দুরা যদি এদিকে আসতে চায় তাহলে হিন্দুরা আসবে, এখানকার মুসলিমরা তারা যদি ওই জায়গায় চলে যেতে চায় তাহলে চলে যাবে। কিন্তু সরকার সেগুলো কিচ্ছু করেনি। এমনকি সরকার কোনো ইউএনওতে যে উদ্বাস্তু সম্মেলন হয়েছে সেখানে তার যোগও দেয়নি, তার সইও করেনি। ফলে উদ্বাস্তুদের দায়িত্ব এই সমস্ত সব খেলাপ করেছিল এই সরকার। আজকে যে বলছি যে হঠাৎ করে 1986 সালে এমন একটা তৈরি হলো, আমরা সবাই জানতাম যে সংবিধানে লেখা আছে যারা এখানে জন্মে জন্মসূত্রে তারা নাগরিকত্ব পাবে, যে সমস্ত পিতামাতা তারা ভারতীয়, তাদের সন্তান যারা হবে তারাও ভারতীয় হতে পারে।
এই জন্মসূত্রে এবং জন্মস্থান সূত্রে যে আমাদের নাগরিকত্ব এছাড়াও আমাদের ছিল, সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন। তার মানে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো বিদেশিরা যদি এখানে আসে তাহলে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে, আগে ছিল 15 বছর, এখন হয়েছে 5 বছর, পরে তারা অ্যাপিল করতে পারবে, তাতে নাগরিকত্ব পাবে। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, 2003 সালে এমন একটা সিএএ তৈরি করেছিল যেটা সাংঘাতিক ছিল। কিরকম বলছে, যারা পাসপোর্ট নিয়ে না আসবে বা পাসপোর্ট আনার পরও তার ভ্যালিডিটি ফুরিয়ে যাবে, তারা সব হচ্ছে ইললিগ্যাল মাইগ্রেন্ট। আর কি বলেছিল, যে এনআরসি বলে একটা লিস্ট তৈরি করা হবে এবং সেই এনআরসির মাধ্যমে স্থিরীকৃত হবে যে কে নাগরিক আর কে নাগরিক নয়, তাদের সমস্ত কিছু ঠিকুজি কুষ্টি সমস্ত লেখা হবে এবং এইটা করে নাগরিকত্ব স্থির করা হবে। এই যে মারাত্মক জিনিসটা করেছিল, কেন মারাত্মক বলছি বন্ধু, শুধু 1948 সালে শুধু এইটুকু জানুন, সংবিধানের মধ্যে 6-1 ধারায় সংবিধানে বলা আছে যে নাগরিকত্বের 6-1 ধারায় বলেছে, অখণ্ড ভারতের যারা নাগরিক ছিলেন তারা স্বাধীনতার পরে, মানে যখন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হলো, সেই ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ারও নাগরিক। 6B তে লেখা হলো 1948 সালের 19শে জুলাইয়ের আগে যারা এসছেন তারা নাগরিক, যারা পরে এসছেন সেই সময় থেকে 1950 সালে সংবিধান লাগু করা পর্যন্ত তাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে হবে। এই যে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে হবে, যারা পাননি তারা নাগরিক নন। পরবর্তীকালে 2014 সালে একটা পাসপোর্ট এবং ফরেনার্স অ্যাক্ট আনে। দেখলো বহু লোক 1948 সালের পরেও বহু লোক এসছে, ফলে 2014 সালে এমন একটা অ্যাক্ট আনলো যে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, অর্থাৎ 2014 সালের আগে যারা 31শে ডিসেম্বরের আগে যারা এসছে তারা পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টের ছাড় পাবে। পাসপোর্ট অ্যাক্টটা কি? পাসপোর্ট এখানে থাকলে তবে তুমি যে দেশের তুমি পাসপোর্ট সেখানকার নাগরিক হলে, অথবা পাসপোর্ট নিয়ে তুমি এই ভ্যালিডের মধ্যে এসছো, ভ্যালিডিটি আছে সেটা, সেই পাসপোর্ট অ্যাক্টে বলা হলো পাসপোর্ট না থাকলেও, পাসপোর্ট থাকলে তার ভ্যালিডিটি গেলেও সে নাগরিক, ইললিগাল মাইগ্রেন্ট হবে না। এইটা বলা ছিল 2014 সালে। 2015 সালের 7ই সেপ্টেম্বর সেটা লাগু হলো। আপনি দেখুন 2015 সালের 7ই সেপ্টেম্বর লাগু হচ্ছে, অথচ বলা হচ্ছে কি 2014 সালের আগে যারা এই সমস্ত পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টের সুবিধা পাবে। তাহলে 2015 সালে লাগু হচ্ছে, যে জানলো কবে? যারা উদ্বাস্তু হয়েছে, যারা পরে এসছে, তারা জানলো হচ্ছে 2015 সালে। তাহলে 2014 সালের আগে কি করে তারা করবে? পরবর্তীকালে 2019 সালে যে এই যে সিএএ আনা হলো, সেই সিএএতে বলা হলো কি, পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টেই লেখা ছিল 6টা হিন্দু, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এরকম 6টা যে সম্প্রদায়, তারা বিভিন্ন কারণে তারা যদি পাকিস্তান এবং ভারতবর্ষ থেকে, যদি পাকিস্তান, দুটো পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে তারা যদি এইখানে আসে, তারা যদি এসে নাগরিকত্বের জন্য আবেদন করে, তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হওয়ার প্রস্তুতি নেওয়া হবে। এই যে বললো, সেটা কিন্তু 2014 সালের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্টেই লেখা আছে। 2019-এ কি বললো? ওই 6টি তার সঙ্গে লাগিয়ে দিল কি, তার সঙ্গে একটি লেজুর লাগিয়ে দিল যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসছে তাদেরই একমাত্র নাগরিক হিসাবে তারা অ্যাপিল করতে পারবে, কিন্তু পরবর্তীকালে যারা এসছে তারা পারবে না। অথচ আমাদের দেখুন, আজকে আমরা বলছি হরিচাঁদ গুরুচাঁদ মানবিকতার দর্শন নিয়ে এসেছিল, এবং আমি নিজে যার জন্যে সেই মতুয়া সমাজ মহাসংঘের একজন লোক, আমি বলছি যে এই তারা ভুল মানুষকে ভুলভাবে প্রতিপন্ন করছে। দেখুন, এই বছরের মধ্যে, এই 2024 না 2023 থেকে একটা ব্যাপার চালু হয়েছিল
আমরা সবাইকে বলেছিলাম দেখবেন ভোটার কার্ড এবং আধার কার্ডকে লিঙ্ক করা, এই ভোটার কার্ড এবং আধার কার্ডকে লিঙ্ক করার মাধ্যমে তারা কিন্তু সমস্ত নথিগুলি সেগুলো কিন্তু জমা হয়ে যাচ্ছে সেন্ট্রাল অফিসে। তাহলে ভোটার কার্ড এবং আধার কার্ডকে লিঙ্ক করার এই যে ব্যাপার, সেটা কিন্তু প্রথম শুরু হলো ওইখানে। দ্বিতীয় করলো কি, কিছুদিন আগে আমরা দেখলাম এখানে আধার কার্ড, প্রায় 2 কোটি লোকের আধার কার্ড ব্লক হয়ে গেল। এবং শুধু ব্লক হয়ে গেল না, তাদের চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিও আমার কাছে আছে। সেই চিঠিতে বলা হচ্ছে তোমরা এদেশে নাগরিকত্ব পাওয়ার জন্য যেগুলো জিনিসগুলো দরকার সেগুলো তুমি দাওনি, ঠিক দাওনি, ফলে ওগুলো আবার এসে দাও। যতদিন না দিচ্ছ ততদিন এটা ব্লক থাকবে। শান্তনু ঠাকুর, অসীম সরকার বা যে যে বড় বড় সমস্ত হোতার নেতারা রয়েছে, তারা সমস্ত দেখলো তাহিটাই রদ পড়ে, তখন তারা সেন্ট্রালকে বললো, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশাসন তখন বলল যে না, এটা ব্লকটা তুলে দেওয়া হলো। আচ্ছা, সরকারের যদি নথিতে আমার একটা চিঠি থাকে, তাহলে পরবর্তীকালে যখন সেটা ব্লকটা ফেলবে তখন তো একটা চিঠি থাকবে যে তোমার এইটা ভুল করে করা হয়েছিল, তাহলে এটা হলো। তা করলো না। ফলে জানেন ওই 2 কোটি লোককে 2024-এ আজকে বিজেপি আসুক কি না আসুক, তাদেরকে কিন্তু আবার ডাকা হবে এবং এই আধার কার্ড এই সমস্ত তাদের বাতিল হবে। এটা বলে রাখা হলো। তার কারণ কি, আবার তাদের বলছে, শান্তনু ঠাকুর এবং অসীম সরকার বলছে যদি তোমরা জানো নিজেরা তোমরা ইলিগাল মাইগ্রেন্ট, অবৈধভাবে এসছো, কাজেই তোমরা যদি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করো, অর্থাৎ বিজেপির বিরোধিতা করো, তাহলে কিন্তু তোমরা অবৈধ নাগরিক হবে। এটা বলা হচ্ছে তাদেরকে। ভাবুন, এইরকম একটা চক্রান্ত এই মতুয়াদের সব লিডাররা তারাই করছে। আমরা মতুয়াদের কিছু লোক, কিছু গোসাই, কিছু তাদেরকে সংঘবদ্ধ করে এর বিরুদ্ধে একটা লড়াই চালাচ্ছি। কিন্তু এর মধ্যে দুটো ন্যারেটিভ আছে। ন্যারেটিভটা কি? একটা ন্যারেটিভ হচ্ছে যেটা আমাদের এপিডিআর মনে করে নো সিএএ, নো এনআরসি, নো এনপিআর, এইগুলি নো নো নো। এবার ধরুন আমি নো বলে বললাম, কিন্তু আইনটা তো লাগু হয়ে গেছে, অনলাইনে তো দিতে পারবে মানুষ, তাহলে অনলাইনে যে মানুষ দিলে যাচ্ছেটাই অবস্থায় পড়বে, আমরা কি তাদের বলবো না যে এটা করো না? এটা করলে তোমরা ফাঁকড়ে পড়বে, এমন ফাঁকড়ে পড়বে তোমাদের আমাদের পূর্ববর্তী বক্তা ঠিকই বলেছেন শঙ্কর, যে এমন আছে 50,000 টাকা জরিমানা এবং 5 বছর জেল তুমি যদি মিথ্যে করে আধার কার্ড এবং তুমি প্যান কার্ড তুমি যদি করো। এই যে এতে সবাই তো তারা জেলে যাবে অথবা তারা পানিশড হবে। যেই মুহূর্তে ওই যে অনলাইনে যে দিচ্ছে সেখানে যদি তাদের কিছু ঠিকারি গোষ্ঠীও থাকে, সেইগুলো যদি দেয়, সঙ্গে সঙ্গে তাদের এখনকার যে নাগরিকত্বের যে সুযোগ সুবিধা সমস্ত কিছু বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। যে যাই বলুক না কেন, কথা দিয়ে কিছু এসে যায় না, কাগজ দিয়ে এসে যায়। কাজেই সেই কাগজে আছে বলে সেই জন্যে দয়া করে আপনারা সেই এটা মানে 2019-এর যে সিএ রুল, তাকে কোনো সময় কোনো করবেন না, ফিল আপ করবেন না।